বিজয়নগরে ধামা বেতালের মূর্তিকে নিজের রাজমহল থেকে বাইরে বার করে, অপমানিত করে তাকে পুকুরে ফেলে দেয় আর রাজমহল চন্দ্রকান্তকে হোটেল চন্দ্রকান্ত কিলাতে পরিবর্তিত করে। আর সেই হোটেলেই রঞ্জিতের বিয়ের দরুন ভয়াবহ ঘটনা শুরু হয়। প্রিয়ার সাথেই গ্রামের সমস্ত মহিলাদেরকে একজন গায়েব করে দেয়। মহিলাদেরকে খোঁজার সময় রঞ্জিতেরও মৃত্যু হয়। কিছুদিন পর নিজেই সমস্ত মহিলারা ফিরে আসে, কিন্তু তাদের ব্যবহার একদম আশ্চর্য। সোনোগ্রাফির সময় বোঝা যায় যে সবার পেটে শয়তানি বাচ্চা ছিল। এখন আগে বিজয়নগরের সমস্ত লোকেরা ভয়াবহ অবস্থায় ছিল, কারণ তাদের স্ত্রী, বউ আর সবার পেটে শয়তানি বাচ্চা জন্ম নিচ্ছিল। প্রধানমশাই, কোন একটা উপায় আমাদের বের করতেই হবে। গ্রামের সমস্ত মহিলাদের পেটে শয়তানের বাচ্চা রয়েছে। সেই দিন আর বেশি দূরে নেই যখন এই শয়তানের বাচ্চাগুলো জন্ম নিয়ে আমাদের গ্রাম থেকে কবজা করে নেবে। যদি গ্রামের রক্ষা করতে চাও তাহলে ওই বেতালের মূর্তিটাকে পুকুর থেকে তুলে নিয়ে এসে আবার রাজমহলে স্থাপনা করো। যদি এতেই গ্রামের ভালো হয় তাহলে আমি এমনটাই করব। আরে কিন্তু ওকে তুলবেটাকে? হ্যাঁ, ওই বেতাল যদি সবাইকে উধাও করে দিয়ে থাকে তাহলে তো সে আমাকেও উধাও করে দেবে। ওই মূর্তিটাকে আমিই তো পুকুরে ফেলেছিলাম, তাই না? তাই আমি ওকে তুলে আনবো। প্রধান মশাই আর কিছু লোক পুকুরের কিনারায় দাঁড়িয়েছিল। ধামার সাথে গ্রামের কিছু লোক পুকুরে মূর্তি খুঁজতে যায়, কিন্তু সবার পা ভয়ের চোটে কাঁপছিল। ওরা পুরো দিন মূর্তি খুঁজতে থাকে। সন্ধে হতে চলেছে, কিন্তু মূর্তি খুঁজে পাওয়া যায় না। এখানে মূর্তি টুর্তি নেই। আরে এখানেও তো নাই। আমি খুব ভালো করে জানি আমি এই পুকুরে মূর্তিটাকে ফেলে দিয়েছিলাম, কিন্তু পাওয়া যাচ্ছে না কেন? হয়তো ও উধাও হয়ে গিয়েছে। আমার তো মনে হচ্ছে ওই বেতাল পুরো গ্রাম থেকে নিজের অপমানের প্রতিশোধ নিচ্ছে গো। হতেই পারে, কিন্তু এখন আর উপায় কি আছে? পুরো গ্রামকে বেতালের অপমানের দাম দিতে হচ্ছে, বুঝেছ? প্রধান ধামা সহিত গ্রামের সমস্ত লোকেরা পুকুর থেকে নিজের বাড়ির দিকে রওনা দেয়। ধামা নিজের বাড়ি পৌঁছায়, তখন দেখতে পায় যে তার স্ত্রী সমীক্ষা বসে রক্তের বমি করছে। সমীক্ষা, সমীক্ষা, কি হয়েছে তোমার? কি হয়েছে? ধামার আওয়াজ শুনে সমীক্ষা নিজের মাথা 360 ডিগ্রি ঘুরিয়ে দেয় আর ধামাকে হাসতে হাসতে দেখে। তুমি এসে গেছো? কি হয়েছে তোমার সমীক্ষা? আমার জন্য সাধের প্রোগ্রাম করো না গো। আরে সে তো ওই 7 মাসে হয়, তাই না? আমার সপ্তম মাসই তো চলছে। এই তুমি চুপ করে শো তো। হ্যাঁ, আমার সাধের প্রোগ্রাম করিয়ে দাও। ধামার বকা শুনে সমীক্ষা কাঁদতে শুরু করে আর তার চোখ দিয়ে অশ্রুর জায়গায় রক্ত বেরিয়ে আসে। সমীক্ষাকে কাঁদতে দেখে ধামা ওকে আলিঙ্গন করে, কিন্তু তার চেহারা ভয়ের চোটে কাঁপছিল। চুপ করো তুমি। তুমি যা চাও আমি সেটা কালকে অবশ্যই করে দেব। সমীক্ষা ঘুমিয়ে পড়ে, কিন্তু ধামার ঘুমই পাচ্ছিল না। আমার জন্য সারা গ্রাম নষ্ট হয়ে যাচ্ছে একেবারে। না ওই মূর্তিটাকে আমি রাজমহল থেকে বেরিয়ে ফেলতাম পুকুরে, না বিজয়নগরকে এইসব আজে বাজে দিন দেখতে হতো। এটা ভাবতে ভাবতে ধামা রাজমহল চন্দ্রকান্ত কিলার দিকে রওনা দেয়, যেখান থেকে সে মূর্তি সরিয়েছিল। ধামা সেই রুমে পৌঁছায় যেখানে বেতালের মূর্তি ছিল আর সব কিছু মন দিয়ে দেখতে শুরু করে। সে সেখানে একটা পুরনো নেম প্লেট খুঁজে পায়। महाराज रुद्र प्रताप के कर कमलों से साल 1885 में स्थापित। এর মানে হলো এই মূর্তি স্থাপনা 1885 সালে হয়েছিল। 1885-র পুরো বিবরণটা আমাকে বের করতে হবে। ধামা রাজমহলের প্রত্যেক রুমে যায় আর লাইব্রেরিতে 1885-র বই খুঁজতে শুরু করে দেয়। খুঁজতে খুঁজতে সে 1885-র কাগজপত্র খুঁজে পায়, যার মধ্যে মূর্তি স্থাপনার পুরো বিবরণ লেখা ছিল। ধামা পুরো বিবরণ নিয়ে প্রধানের বাড়িতে পৌঁছায়। আপনি ঠিকই বলেছিলেন প্রধান মশাই, মূর্তিটাকে ফেলে দিয়ে আমি অনেক বড় অন্যায় করেছি। ওই মূর্তি স্থাপনার পুরো বিবরণটা বের করে নিয়েছি। আমাকেও তো বলো। ঘন জঙ্গলে থাকা এই বিজয়নগরটা অনেক বছর ধরে তন্ত্রমন্ত্রের এই রহস্যময় জগতের একটা কেন্দ্র ছিল। 1800 শতাব্দীতে আমাদের পূর্বপুরুষ রাম সিং
প্রতিবেশী রাজ্যের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করেছিল। রাম সিং যুদ্ধ জিততেই চলেছিল, কিন্তু প্রতিবেশী রাজ্য নিজেদের হারের জন্য ব্যাকুল হয়ে গিয়ে তন্ত্রমন্ত্রের সাহায্য নেয়। তারপর প্রতিবেশী রাজ্য থেকে একজন শক্তিশালী রাক্ষস, এই শক্তি মানে হলো প্রেতাত্মার একটা দল, আমাদের রাজ্যের ওপরে আক্রমণ করে দেয়। আর ওই প্রেত রাতারাতি লোকজনকে অসুস্থ করে দিত, ফসল টসল নষ্ট করত। আর তার ফল হলো গ্রাম পুরোপুরি একেবারে নিঃস্ব হয়ে পড়ে, শেষ হয়ে যায়। বাচ্চারা রাত্রে চিৎকার করত, আর সকাল হতে হতে আর বাড়িতে বাড়িতে শুধু মৃত্যুর মিছিল দেখা যেত। এই সব কিছু দেখে গ্রামের লোকজন ভয়ে আতঙ্কে ছিল, আর রাজা রাম সিং অসহায় ভাবছিল নিজেকে। তখন গ্রামের প্রমুখ তান্ত্রিক শিবানন্দ, ওনাকে বিজয়নগরের মহান সিদ্ধ পুরুষ বলা হতো, উনি সামনে এগিয়ে এসে দায়িত্বটা নেন। তারপর রাত্রের অন্ধকারে কবরস্থানে গিয়ে পৌঁছায়। উনি বেতাল সিদ্ধ মন্ত্রের জপ শুরু করে দেন। বেতালেশ্বরায় কাল রাত্রি তমসো নাশায়, বেতালেশ্বরায় কাল রাত্রি তমসো নাশা, বেতালেশ্বরায় কাল রাত্রি তমসো নাশায়। অনেক ঘন্টা ধরে সাধনা করার পরে একজন পুরনো শবে বেতালের আত্মা অবতারিত হয়। বেতাল একজন চতুর শক্তিশালী প্রেত ছিল। তুই এই গ্রামটাকে রক্ষা কর, এই খারাপ শক্তিগুলোকে দূরে নিয়ে চলে যা, তার বদলে আমি তোর অধরা ইচ্ছাগুলোকে পূর্ণ করব, তোকে মুক্তির রাস্তা দেখাবো, কথা দিলাম। ঠিক আছে, কিন্তু মনে রেখো, কোনোভাবে যদি তুমি কথা খেলাপ করেছো তাহলে আমি নিজে তোমাদের জন্য একেবারে ধ্বংস করে দেব। সেই রাত্রে বেতাল নিজের রৌদ্র রূপ দেখায়, প্রেতেদের সবার উপরে শেষ করে দেয়। আর গ্রামে শান্তি ফিরে চলে আসে। তারপর তান্ত্রিক মশাই গ্রামের লোকজনকে জড়ো করে। এই বেতাল এবার থেকে আমাদের রক্ষাকর্তা, তোমরা সবাই ওকে পুজো করবে। প্রত্যেক অমাবস্যার রাত্রে একটা ছাগলের বলি দেবে, যাতে ওর শক্তি মজুদ থাকে। ওর পুজো যদি থেমে যায় তাহলে বেতাল কিন্তু রেগে যেতে পারে। আমি বেতালকে সম্মান দিয়ে রাজমহলে একটা বিশেষ কক্ষ দিচ্ছি। গ্রামের লোকজন, এই মূর্তি গ্রামের আত্মা, এর অপমান করবে না কখনো। আমার পূর্বপুরুষরা বেতালের মূর্তি রাজমহলে স্থাপনা করেছিল, আমি ওকে পুকুরে ফেলে দিয়ে এসেছি। উনি বলেছিলেন যে কোনো অপমান যেন কেউ না করে, কিন্তু আমি নিজে অপমান করেছি। গ্রামের এই স্থিতির জন্য সম্পূর্ণভাবে আমিই দায়ী। তাই আমি ভেবেছি যে এই রাজমহলটাকে হোটেলে পরিবর্তিত করে ব্যবসা করব। আমার মধ্যে লোভ ঢুকে গিয়েছিল। তান্ত্রিককে ডেকে নিয়ে এসে বেতালের এই মূর্তিটাকে আবার স্থাপনা করতে হবে আমাদের। প্রধান মশাই তান্ত্রিক শিবানন্দের বংশজ তান্ত্রিক অভয়নাথকে ডেকে পাঠান। তারা পুকুর কিনারায় দাঁড়িয়েছিল। থামা ওনাকে এখন পর্যন্ত সমস্ত গল্প শোনায়। আমি বেতালের মূর্তিটাকে এই পুকুরে ফেলে দিয়েছিলাম। কয়েকদিনের পর যখন এই গ্রামের লোকজন খুঁজি, সেটাকে আর খুঁজেই পাইনি। দাঁড়াও, আমি এক্ষুনি দিব্য দৃষ্টি দিয়ে দেখি। অভয়নাথ চোখ বন্ধ করেন আর মন্ত্র জাপ শুরু করেন। কিছুক্ষণ পর অভয়নাথ চোখ খোলেন। ওই বেতাল মুক্তি পেয়ে গেছে, এখনো আহ্বান আবার করতে হবে। অভয়নাথ কবরখানায় পৌঁছান আর সামনে একটা লাশ নিজের আগে রেখে দেন আর বেতাল সিদ্ধি মন্ত্র পড়তে শুরু করেন। বেতালেশ্বরায় কাল রাত্রি তমসো নাশায়। অনেক ঘন্টার সাধনার পর সেই মৃত দেহতে বেতালের আত্মা ঢুকে যায়। কেন ডেকেছিস আমাকে? আমায় ক্ষমা করে দিন, আমি আপনাকে অপমান করেছি। আমার গ্রামকে আবার রক্ষা করুন। আপনি ক্রোধিত হয়ে বিজয়নগরের মহিলাদের গর্ভে শয়তানের বাচ্চাদের বীজ ঢুকিয়ে দিয়েছেন, ওগুলোকে নষ্ট করুন। ওরে মূর্খ, আমি এইসব কিচ্ছু করিনি, শয়তানি প্রেতাত্মাই সব করেছে রে। আমি ধামা গ্রামটাকে রক্ষা করার পুরো চেষ্টা করেছিলাম, কিন্তু আমার পুজো হয়নি বলে আমি দুর্বল হয়ে পড়েছিলাম। সেই জন্য শয়তানি প্রেতাত্মাগুলো আমাকে হারিয়ে দিয়ে সমস্ত মহিলাদেরকে উধাও করে নেয়, আর প্রেতাত্মারা সমস্ত মহিলাদের গর্ভে নিজেদের বীজ ঢেলে দেয় রে। এখন এর কি উপায় আছে বাবা? এখন একটাই উপায় আছে, আমার মূর্তি স্থাপনা করো, আমাকে পূজাও করো, আমাকে বলি দাও, তার ফলেই আমি শক্তি পাবো। তারপর ওই শয়তানি প্রেতাত্মাগুলোকে আমি সংহার করব, আর মহিলাদের গর্ভ থেকে ওই শয়তানের বীজগুলোকে নষ্ট করে দেব।
ঢোল তাশা বাজছিল। তান্ত্রিক অভয়নাথ রাজমহলে বেতালের মূর্তি স্থাপিত করেন আর সামনে সমস্ত মহিলাদেরকে একটা ঘেরা বানিয়ে রাখেন আর তার সামনে আগুন জ্বালিয়ে বেতাল সিদ্ধি মন্ত্র জাপ শুরু করেন। বেতাল সিদ্ধি দেহি শক্তিম বুদ্ধোদ্দহা কুণ্ড বলম মন্মন্ত্রে সন্নাদতি। কিছু ঘন্টার সাধনার পরই সমস্ত মহিলাদের মুখ দিয়ে কালো ধোঁয়া বেরিয়ে আসে, যেটা মূর্তির মুখে ঢুকে যায় আর সমস্ত মহিলারা অজ্ঞান হয়ে ওখানেই পড়ে যায়। কিছুক্ষণ পর যখন সমস্ত মহিলাদের জ্ঞান ফেরে তখন সব কিছু আগের মতো হয়ে যায়। সবাই ভূতিয়া ব্যবহার করা বন্ধ করে দেয়। গ্রামের সমস্ত লোকেরা খুশি হয়ে বেতালের পুজো শুরু করে।